আমার তখন ১৯ বছর বয়স। আমার বাবা-মা আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমাকে প্রোটেক্ট করতে গিয়ে, আমাকে অতিরিক্ত ভালোবেসে। সো তারা আমাকে বিয়ে দিয়ে দেয় এবং আমার ওই অ্যাবিউসিভ বিয়েটার শেষ হয় হচ্ছে একটা রিহ্যাব সেন্টারে গিয়ে। সো একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমাকে ভর্তি করা হয় এবং তারপরে আমার ট্রিটমেন্ট হয়। তারপরে তো আমি লাক্সে যাই, তারপরে আমার লাইফটা পুরো বদলে যায়। সো আমি লাক্স চ্যানেলের সুপারস্টারের কাছে অনেক গ্রেটফুল অলওয়েজ। আমি সবসময় এটা মনে রাখি এবং আমি সবসময় এটা বলি যে লাক্স চ্যানেলের সুপারস্টার সেই প্ল্যাটফর্ম যেটা আমাকে আসলে নতুন করে জন্ম দিয়েছে মানুষ হিসেবে। এই যে তারপরে একটা ব্যাপার মাথায় চলেই আসে, আমি না চাইছিলাম না যে আজকে কোনো অপ্রিয় প্রশ্ন করি, বাট যেহেতু স্টার নাইটে আড্ডা দিতে বসেছি, অনেক প্রশ্নই তো কথা প্রসঙ্গে চলে আসে, যেহেতু এই ট্রমাটিক একটা বিয়ের গল্প চলে এলো। মানে এইরকম একজন স্ট্রং পার্সোনালিটির একটি মেয়ে, ভাবা যায় না যে তিনিও ম্যারিটাল রেপের শিকার হয়েছেন। মানে কতটা ভয়াবহ। আসলে স্ট্রং পার্সোনালিটি তো উইথ টাইম ডেভেলপ করেছে। তখন আমি এত বাচ্চা একটা মেয়ে ছিলাম, আমার জীবনের প্রথম এক্সপেরিয়েন্স, আমার কোনো একটা ছেলের সাথে আমি প্রথম আসলে এই ধরনের কোনো ইন্টিমেট রিলেশনশিপে গেছি এবং সেইটা এত ট্রমাটিক ছিল। সো ওইটা তো আসলে ভয়াবহ ছিল, খুবই কুৎসিত ছিল এবং সেইটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না বলেই আলটিমেটলি গিয়ে আমি সুইসাইডাল হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার আর মুক্তির কোনো উপায় নাই। বাট এখন সময় বদলেছে, এখন মানুষ বলতে শিখেছে। কারণ তখন আমার মাথায় এটাও কাজ করতো যে আমি আমার বাবা মাকে আসলে ছোট করতে চাই না, আমি আমার বাবা মাকে সমাজের কাছে ছোট করতে চাই না। সো আমি যে ডিভোর্স দিয়ে দেওয়ার কথা বলবো, আমি সেটাও বলতে চাই নাই। কিন্তু আমি কিন্তু ভেবেছি যে আমি মরে যাব এবং আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমি কি ভয়ঙ্করভাবে চিন্তা করেছি যে আমার অ্যাকিউট রেনাল ফেলিয়ার হবে। আমি ওভারডোজে অন্য মেডিসিন খেতাম যাতে হচ্ছে আমার রেনাল ফেলিয়ার হয়, কিডনি ফেলিয়ার হয়ে আমি মারা যাই। মানে আমি ভেবেছি যে আমি যে সুইসাইড করব সেটাও আমার বাবা মার জন্য তো খুব লজ্জার হবে যে ও সুইসাইড করেছে। কিন্তু মানে আমার কাছে মনে হয় যে বাবা মার ওই জায়গাটা খুবই মানে ওই সিকিউরিটির জায়গাটা ছেলে মেয়েকে দেওয়াটা খুব জরুরি, যেখানে একটা ছেলে মেয়ে ভাববে যে আমি পৃথিবীতে যে যাই বলুক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি শেষ পর্যন্ত আমার বাবা মার কাছে ফেরত যেতে পারবো। তো ওই জায়গাটা আমি ততদিন আসলে ফিল করতে পারি নাই। বিকজ আমি যখন আমার মাকে বলতাম যে আমি আসলে এখানে সাফোকেটেড, আমি আসলে এটা আমি পছন্দ করছি না, আমার ভালো লাগছে না, আমার বাবা মা ভাবতো যে, স্পেশালি আমার মা ভাবতো যে এটা আসলে উইথ টাইম ঠিক হয়ে যাবে। সো এইটা সেও হয়তো তার সোশ্যাল যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে গতানুগতিক মায়েরা ভেবে থাকেন। হ্যাঁ, হয়তো কিছু কিছু বিষয় হয়তো আমাকে একটু টাচ করতে হচ্ছে। আমি প্রমিস করছি, যেহেতু আপনি আমার অসম্ভব পছন্দের, আমরা অনেক মজার গল্পেও যাব, কিন্তু আরো খানিকটা সময় একটু এই গল্পগুলো করতে চাই, কারণ এই শো এর মধ্যে আসলে দর্শক পুরো আজমেরী হক বাঁধনকে খুব অল্প কথায় স্বল্প পরিসরে জানবে। আমি কিন্তু বাসার মানুষদের কাছ থেকে আপনার সম্পর্কে অনেক অভিযোগ পেয়েছি, বিশেষ করে আপনার রাজকন্যা সায়রা। সে বলেছে যে আপনি যখন যে চরিত্র করেন এবং দীর্ঘ সময় ধরে চরিত্রের মধ্যে আপনি ডুবে থাকেন, বাসাতে যখন থাকেন এই চরিত্রই প্লে করতে থাকেন, ওই চরিত্রের মতো কস্টিউম, অ্যাটিটিউড সবকিছু। একদম তাই। এবং আমার মেয়ে আসলে সত্যিকার অর্থে সবচেয়ে বেশি সাফার করে আমার ক্যারেক্টারগুলোর জন্য এবং ও আমাকে বলেছে এরপরে তুমি একটা কমেডি মানে সিনেমা করবা অথবা একটা প্রেমের সিনেমা করবা, যেটাতে মানে তোমার রোমান্টিক কিছু একটা, যেটাতে তুমি একটু ভালো মনে থাকবা, তুমি যখন যে ক্যারেক্টার করো তখন সেটার মতো কথা বলো, সেটার মতো হাঁটো, সেটার মতো খাও, মানে আমি সব কিছু ওইটার মতো করতে থাকি। সো এবং স্পেশালি রেহানার সময় তো ও জাস্ট পাগল হয়ে যাচ্ছিল যে মা তুমি কবে কস্টিউম ছাড়বা। আমি রেহানা শুরু হওয়ার 6 মাস আগে থেকে ওই কস্টিউম পরা শুরু করেছি এবং রেহানা শেষ হওয়ার প্রায় 3 মাস পর পর্যন্ত আমি ওই কস্টিউম পরে সব জায়গায় যেতাম। সো আমার মানে আমি জাস্ট পাগল হয়ে যাই আর কি, যখন যে ক্যারেক্টার করি তখন সেরকম করতে থাকি।